বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, যেটি স্বাভাবিক মনে করা হয়েছিল সেটি ঘুরতে যাচ্ছে বাংলাদেশে, অর্থাৎ দেশের কোভিড পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। কোনো দিন হয়তো মৃতের সংখ্যা রেকর্ড হচ্ছে, কোনো দিন হয়তো আক্রান্তের সংখ্যা রেকর্ড হচ্ছে, কোনো দিন হয়তো পরীক্ষার বিপরীতে শনাক্তের যে হার, শতকরা হার, সেটি রেকর্ড করছে। এই অবস্থা কতদিন থাকবে এবং এই অবস্থা চলতে থাকলে আমরা সামাল দিতে পারবো কিনা সেটি নিয়ে ইতিমধ্যেই জনগণের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে। অনেকেই হয়তো বলেন যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়ানো, আতঙ্ক ছড়ানো ঠিক নয়। আবার এটিও বাস্তবতা যে আতঙ্কে না থাকলে আমাদেরকে ঘরে বন্দী করে রাখাও সম্ভব হচ্ছে না। সরকারের যে লকডাউন, সেই লকডাউনকে কার্যকর করতে হলে আসলে ওই ভয়টার ছাড়া বাংলাদেশের মানুষকে ঘরে রাখা খুবই কষ্টকর। টিকা নিয়ে এখনো পর্যন্ত যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, যদিও টিকাই একমাত্র প্রতিষেধক বা টিকাই একমাত্র পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তা করতে পারে বলে অনেকে মনে করেন। সেই টিকা নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে, যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন যে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে এবং এর জন্য যা করতে হয়, যত টাকা ব্যয় করতে হয় সেটি করা হবে। ইতিমধ্যেই টিকা এসছে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে এবং চীন থেকে। সেই সব টিকা চাহিদার তুলনায় খুবই কম, কিন্তু সরকার হয়তো চেষ্টা করবে এবং যত দ্রুত ভ্যাকসিনেশন সবার অন্তত 80% মানুষের নিশ্চিত না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোভিডের এই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার হালচাল, স্বাস্থ্যের যে অবকাঠামোর চিত্র, সেটি দিয়ে আমরা আসলে এই পরিস্থিতি, এই শনাক্তের হার এখন 29-30 আছে, এটি যদি 40-50-এ গিয়ে ঠেকে আমরা ম্যানেজ করতে পারবো কিনা সেটি একটি বড় দুশ্চিন্তার বিষয়। তার মধ্যেই স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আছে, তার মধ্যে স্বাস্থ্য খাতের দুর্নীতি রয়েছে, নানা রকম অনিয়ম রয়েছে। এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? আমাদের সরকারি ব্যবস্থাপনার সঙ্গে বেসরকারি স্বাস্থ্য খাতকে কিভাবে একসঙ্গে ইন্টিগ্রেটেড করে এই সমস্যার সমাধান করা যায় সেটিও অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন রয়েছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার সঙ্গে স্টুডিওতে বসা আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ডক্টর হাসান মাহমুদ রেজা, এবং আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সরদারে নাইম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু ডক্টর হাসান মাহমুদ রেজা আপনার কাছ থেকে প্রথমে একটু শুনতে চাইব যে পরিস্থিতি কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে কোভিড পরিস্থিতি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইয়ের সকল দর্শককে শুভেচ্ছা। আপনি সূচনাতে খুব ভালো করে একটা ভূমিকা দিয়েছেন এবং তার মধ্যে অনেক কথাই চলে এসেছে। আসলে এই কোভিডের যে প্রথম ধাপ বা প্রথম বছরে সৌভাগ্যক্রমে আমরা ভালোভাবে মোকাবেলা করতে পেরেছিলাম এবং দ্বিতীয় যে ঢেউ, সেই ঢেউয়ের প্রথম ধাপটা কিন্তু আমরা বলা যায় ভালোভাবে মোকাবেলা করেছিলাম। কিন্তু এই যে এখন ঢেউয়ের দ্বিতীয় ধাপ, এখনই আসল অবস্থা দেখে মনে হচ্ছে যে আমরা কোথায় আছি এবং ভবিষ্যতে কি হতে পারে, নানা ধরনের উদ্বিগ্নতা আমাদেরকে ঘিরে ফেলেছে। আসলে এখন আমরা প্রত্যক্ষ করলাম যে দেশে 153 জন একদিনে মারা গেছে এবং সংক্রমণের হার 29%। এটি এখানেই যে শেষ তা বলা যাচ্ছে না, এটি আরও বাড়তে পারে। আমরা চাইব এটি যেন কমে যায়, কিন্তু কমার জন্য তো আমাদের বেশ কিছু কাজ করার প্রয়োজন। বা আমরা এর আগে কি ধরনের প্রস্তুতি নিয়েছিলাম যে এখন কমতে পারে এই ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাই। তো আমি যদি দেখি যে গত এক বছরে আমরা অনেক কথা বলেছি, অনেক সমস্যার কথা বলেছি, কিন্তু এখন পরিষ্কার করে বলা যেতে পারে যে গত এক বছরে আসলে কোথায় আমরা ছিলাম এবং আমাদের কি করা উচিত ছিল। গত এক বছরে আপনি দেখেন যে স্বাস্থ্য খাতের কিছু উন্নয়ন হয়েছে, অবশ্যই হয়েছে। সেক্ষেত্রে আমরা যে সবাই জানি যে অনেক ডাক্তার নিয়োগ পেয়েছে গত এক বছরে, বিভিন্ন হসপিটালে কিছু ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয়েছে, বেড বাড়ানো হয়েছে, হাইফ্লো নেজাল ক্যানুলা কিছু সংগ্রহ করা হয়েছে। কিন্তু যা কিছু করা হয়েছে তার বেশিরভাগ করা হয়েছে কিন্তু শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকা শহরের যে সমস্ত হাসপাতালগুলোতে আছে। কিন্তু আমরা এখন যেটা দেখলাম যে ডেল্টা ভেরিয়েন্ট আসলে সীমান্তবর্তী এলাকা থেকে দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে, এরকমই ধরে নেওয়া হয়। এবং এটার পেছনে কারণও আছে, কারণ এটি ভারতে শনাক্ত হয়েছে এবং আমরা দেখেছি ভারতে প্রচুর পরিমাণ লোক সংক্রমিত হয়েছে এবং অনেক লোক মারা গেছে। তো সেই সময় আসলে আমাদের যে কাজটি করা খুবই জরুরি ছিল, চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফলভাবে করা হয়নি। অর্থাৎ বর্ডারগুলোকে আমরা পুরোপুরি সিল করতে পারিনি। ফলে বৈধ অবৈধ নানাভাবে লোকজন এসেছে এবং তারা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের সাথে মিশেছে, কোয়ারেন্টাইন মেনে চলেনি, আইসোলেশন মেনে চলেনি।
ফলে এই ভিতরে ভিতরে তাদের মাধ্যমে কিন্তু সংক্রমণ বেড়ে গেছে এবং আমরা প্রথমে দেখলাম সীমান্তবর্তী 7টি জেলাতে অনেক বেশি সংক্রমণ এবং সেখানে কিছু কিছু মৃত্যু বাড়তে বাড়তে এখন সেই সমস্ত জেলাগুলোর মৃত্যুর সংখ্যা ঢাকা শহরের মৃত্যুর চেয়েও বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা সেখানে ভালো করে কন্ট্রোল করতে পারিনি। অন্যদিকে জেলা হসপিটালগুলোতে বলা হচ্ছিল যে সব হসপিটালগুলোতে আইসিইউ বেড থাকবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশনাও ছিল, কিন্তু এখনো পর্যন্ত শতভাগ হাসপাতালে কিন্তু আইসিইউ বেডের স্থাপন 53% হসপিটালে নেই আইসিইউ নেই। বেসরকারি পর্যায়ে যেগুলো করা হয়েছে তারও বেশিরভাগই হয়েছে ঢাকা শহরে। তো বাংলাদেশে এখন সব মিলিয়ে দেখা যায় যে আইসিইউ বেডের সংখ্যা আছে প্রায় 900-র মতো, তার মধ্যে অর্ধেকই রয়েছে ঢাকা শহরে। তার মানে 64টি জেলা, যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে মাত্র হাতে গোনা নগণ্য কিছু আইসিইউ বেড রয়েছে। হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা একইভাবে অনেক কম রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা আপনি খেয়াল করেছেন যে এখন অক্সিজেনের সংকট দেখা দিয়েছে এবং বাংলাদেশের 56টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা থাকলেও সেখানে কিন্তু সবসময় সেই অক্সিজেনের সাপ্লাইটাকে আমরা নিশ্চিত করতে পারছি না। এর মধ্যে আপনি জানেন যে বগুড়া, রংপুর এবং সাতক্ষীরাতে অক্সিজেনের সরবরাহ না থাকার কারণে বেশ কিছু সংখ্যক রোগী মারা গেছে, এ ধরনের রিপোর্ট এসেছে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে সেটি হয়তো অক্সিজেনের জন্য না, অন্য কোনো কারণে। যেভাবেই হোক না কেন তারা কোভিড পেশেন্ট ছিল, তাদের প্রপার ট্রিটমেন্ট হয়নি বলেই হয়তো এরকম হয়েছে। সুতরাং গত এক বছরে ঢাকা সহ অন্যান্য জেলাগুলোতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, হাসপাতালগুলোর ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ করার কথা আমরা ভেবেছিলাম অথবা করার কথা ছিল, সেটি সেভাবে হয়নি। অর্থাৎ এখানেও প্ল্যানিংয়ের একটা বড় ঘাটতি রয়ে গেছে। অর্থাৎ আমরা কিছুটা ওয়েট অ্যান্ড সি, এই যে একটা মোডে চলছি যে দেখি না কি হয়, দেখি না কি হয়। তো এই দেখতে দেখতে কিন্তু পার্শ্ববর্তী দেশে যে ম্যাসাকার হয়ে গেল সেটি দেখার পরও কিন্তু আমাদের যেই জায়গাতে প্রিপারেশন থাকার কথা ছিল সেটি হয়নি বলেই আজ অক্সিজেন সংকটে রোগী মারা যাচ্ছে। এখনও বেডের তীব্র সংকট দেখা দিয়েছে ঢাকার বাইরের শহরগুলো বা জেলাগুলোতে। এবং ঢাকাতে যে সমস্ত হসপিটালগুলো কোভিড ডেডিকেটেড করা হয়েছে, প্রায় 16টি হাসপাতাল আছে, এখন কিন্তু সেই সমস্ত হাসপাতালেও বেড ফাঁকা নাই, আইসিইউ ফাঁকা নাই। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এখন রোগী সেই সমস্ত এখন যদি এটি হয়, মানে 29%-এর যদি এই অবস্থা, এটি যদি 40% বা 50% গিয়ে দাঁড়ায়, কি অবস্থা হবে বলে মনে হয়? সেটা খুবই ভয়াবহ অবস্থা হবে, কারণ এখনই আমাদের হাতে আর কোনো আইসিইউ বেড ফাঁকা নেই। সুতরাং এটি বাড়তেই পারে। এবং এখন যারা মারা যাচ্ছে এরা বেসিক্যালি আরো 14 দিন আগে ইনফেক্টেড হয়েছে বা 3 সপ্তাহ আগে শনাক্ত হয়। সো এই লকডাউনের মধ্যে যারা আক্রান্ত হচ্ছে এদের এই রেজাল্ট বুঝতে তো আমাদের আরো 3 সপ্তাহ মিনিমাম অপেক্ষা করতে হবে। অবশ্যই, কারণ একজন রোগী আক্রান্ত হবার অন্তত 15 দিন বা 10 দিন পরে তার সিভিয়ারিটি সম্পর্কে আমরা জানতে পারি। যদিও ভাগ্য ভালো যে আক্রমণের একটা বড় অংশ সিভিয়ার পর্যায়ে যায় না, কিন্তু টোটাল পপুলেশনের কথা যদি চিন্তা করি তাহলে এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে যে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আক্রান্ত মৃত প্রতিটা মৃত্যুই খুবই কষ্টের, দুঃখজনক। কিন্তু তার বাইরে তো পুরো সমাজ, রাষ্ট্রের সমস্ত কিছুই তছনছ হয়, মানে এলোমেলো হয়ে গেছে। শিক্ষা বলি, অর্থনীতি বলি, সবকিছুই। সো এটা যতদিন কন্টিনিউ করবে আসলে সবকিছুই এলোমেলো থাকবে। অবশ্যই। সো প্রফেসর সরদারি নাইম, আপনার কাছ থেকে শুনতে চাই, আমি জানি যে আপনার হসপিটালও কোভিড চিকিৎসা দিচ্ছেন আপনারা অনেকদিন ধরেই। সব মিলিয়ে পরিস্থিতিটা কি মনে হচ্ছে আপনাদের কাছে, যে কোন দিকে যাচ্ছে, ট্রেনটা কি? ধন্যবাদ রিলুর, ধন্যবাদ আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য দ্বিতীয় মাত্রায়। আসলে সিচুয়েশনটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আপনি যেভাবে বললেন এবং রেজা যেভাবে বললেন, যে আমরা কিন্তু সবাই জানি যে আমরা গত বছর মার্চ থেকে যখন সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পার করেছিলাম, মোটামুটি ভাবে ভেবেছিলাম যে আমাদের হয়তো তেমন যাবে না। কিন্তু যখন আমরা এবছর মার্চের মাঝামাঝি থেকে প্রায় 2 মাসের মতো ঈদ পর্যন্ত এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত আমরা দেখলাম আরেকটু ঢেউ, এবং তখন কিন্তু রীতিমতো একটা হাহাকার পড়ে গিয়েছিল সব ক্ষেত্রেই, সব হাসপাতালে জনজীবন ভীষণভাবে আতঙ্কিত হয়েছিল। তখন হাহাকার পড়েছিল, আইসিইউ বেড নেই, হাইফ্লো নেজাল ক্যানুলা নেই, কোভিড হাসপাতালে কোনো জায়গা নেই ইত্যাদি। তারপরে যখন আমরা ছোট্ট একটি ব্রেক পেলাম মাসখানেকের মতো, ঠিক জুন মাসের
মাঝামাঝি থেকে 14 তারিখ থেকে আবার আমরা দেখলাম হঠাৎ করেই 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আমাদের রোগী অনেকটাই কমে আসলো এবং আমরা অনেকটাই নিশ্চিত হচ্ছিলাম একদিক দিয়ে, যেমন আবার আরেক দিক দিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণটি আমাদের চোখের সামনেই ছিল এবং কিভাবে অক্সিজেনের অভাবে এবং হাসপাতালের চিকিৎসার অভাবে রোগীদেরকে গাড়িতেই মরতে হয়েছে বা হাসপাতালের বারান্দায় মরতে হয়েছে, সেটা আমরা প্রতিনিয়তই দেখছিলাম। একটু আগে রেজা যেটা বললেন ডেল্টা ভ্যারিয়েন্টের কথা, ডেল্টা ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে শুরু হয়েছে এবং এটাকে কিন্তু ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ডিক্লেয়ার করেছে এবং তার কারণ এই ভ্যারিয়েন্টটি অত্যন্ত ভিরুলেন্ট, খুব কন্টাজিয়াস, আগের যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় অনেক অনেক বেশি অসুস্থ করে দেয় খুব অল্প সময়ের মধ্যে এবং এতটাই কন্টাজিয়াস যে খুব অল্প সময়ের মধ্যে প্রায় 80টি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং মিলিয়নস অফ পপুলেশনকে ইনভলভ করেছে, ইনফেক্টেড করেছে। তো আমি যেটা বলছিলাম যে এই 14 জুন থেকে যখন আমরা তার আগে আগে অলমোস্ট যখন শূন্যের কোঠায় চলে এসেছিল আমাদের কোভিড ইউনিট, আমরা প্রথমে 20 বেডের কোভিড ইউনিট দিয়ে শুরু করি এবং পরবর্তীতে 40 বেড করতে হয়েছিল জাপান মানব এবং গত 20 দিনে আমরা দেখলাম এখানে আবার আমাদের, আমি যদি স্ট্যাটিস্টিক্স দেই তাহলে দেখি টোটাল 65 পেশেন্ট ভর্তি হয়েছে এবং এর মধ্যে কিন্তু 16 জন মৃত্যুবরণ করেছে, রিকভারি হয়েছে 35। এই মুহূর্তে আমাদের প্রায় 20 জন পেশেন্টই আছে, 20 বেড যেহেতু আমরা শুরু করেছি আরও হয়তো বাড়াতে হবে এবং এবারের যারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন 8 থেকে 14 দিন তারা থাকছেন। সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার হলো যে আমাদের যে 16 জন মারা গেছেন এর মধ্যে কিন্তু 8 জন মারা গেছেন যারা ভ্যাকসিনেটেড, 2 ডোজেস অফ ভ্যাকসিন নেওয়া হয়েছে। তার মানে ডেল্টা ভ্যারিয়েন্টটা যেই ভ্যাকসিন আমরা পেয়েছি সেই ভ্যাকসিনের এগেনস্টে খুব ভালো কাজ করছে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। তবে এটা সত্যি, এবং এবার যারা ইনফেক্টেড হচ্ছেন তার প্রায় 70%ই ভ্যাকসিনেটেড, ঢাকা শহরে কথা বলছি। আর ঢাকার বাইরের যেটা চিত্র আমরা দেখছি ভীষণ অ্যালার্মিং। এটা সত্যি কথা যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা সরকারি স্বাস্থ্য কাঠামোর মধ্য দিয়ে বা বেসরকারি স্বাস্থ্য কাঠামো বা স্বাস্থ্য সেবাকে যদি আমরা যোগও করি তাতেও কিন্তু সেই পরিমাণ আইসিইউ এবং হাইফ্লো নেজাল ক্যানুলার প্রিপারেশন থাকা কোনোভাবেই সম্ভব নয় যেরকম ভাবে ইনফেকশনটা ছড়াচ্ছে। সুতরাং এখানে এই ইনফেক্টেড মানুষকে চিকিৎসা দেওয়ার চাইতে আমি বলবো সবচেয়ে বেশি এমফ্যাসিস আমাদের দিতে হবে এই ইনফেকশনটা যেন না ছড়ায় সেই দিকে। অবশ্যই লকডাউনের ব্যাপারে আমরা কথা বলবো পরবর্তীতে, কিন্তু প্রথমত ইনফেকশন ঠেকানোর জন্য মানুষের মাঝে যেই অ্যাওয়ারনেস ক্রিয়েশন দরকার সেই জিনিসটা হয়তো আমরা পুরোপুরি করতে পারি নাই। সরকার এখন ভীষণভাবে লকডাউনে গিয়েছে, কারণ সরকার জানে এই ইনফেকশন ঠেকাতে না পারলে আমাদের মতো দেশে কোনো স্বাস্থ্য ব্যবস্থা দিয়েই বা কোনো রকম আমরা কতগুলো হাইফ্লো নেজাল ক্যানুলা কিনবো আনবো, আমরা কত অক্সিজেন তৈরি করব, পার্শ্ববর্তী দেশ কেন সারা পৃথিবীতে তাবৎ উন্নত বিশ্ব তো অক্সিজেন সাপ্লাই এবং হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে তাদের মানুষদেরকে বাঁচাতে পারেনি। এবং হাইফ্লো নেজাল ক্যানুলা তো নর্মালি একটি হাসপাতালে প্রয়োজনীয় খুব জিনিস না, শুধুমাত্র কোভিডের জন্য হঠাৎ করে কিনে সেটা রেডি করে রাখাটাও সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি খাতে কোনো খাতেই খুব যুক্তিসঙ্গত এবং করার মতো জিনিস ছিল না। যেমন আমরাই যখন মার্চ এপ্রিলে হাইফ্লো নেজাল ক্যানুলা প্রায় 15টি 20টি ব্যবহার করেছি সেটি বসেই ছিল, এখন আবার আমরা ব্যবহার করছি বটে, কিন্তু আবার যখন এই ঢেউটি চলে যাবে তখন এটি আবার অকেজ হয়ে পড়ে থাকবে। আমি বলছি না মানুষের জীবন বাঁচানোর জন্য এই ইনভেস্টমেন্ট সরকার করবে না, অবশ্যই করবে, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যেটি আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এই ইনফেকশন কন্ট্রোল। এখানে আপনি কিন্তু ডক্টর নাইম আপনি যেটি বলছিলেন যে এই যে হিসেব আপনি দিলেন যে ডাবল ভ্যাকসিনেশনের পরেও আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, তাহলে ভ্যাকসিন নিয়ে যেটি আমরা আশাবাদী যে মানে আশা করি যে ভ্যাকসিনেশন হলে আমরা অনেকখানি সুরক্ষা পাবো, সেটি তো আপনার হিসেব বলছে না। হ্যাঁ, এটি যদিও বলছে না, কিন্তু আমরা যেটি মনে করছি যে ভ্যাকসিন দেওয়ার পরেও যদি কেউ ইনফেক্টেড হয় তার সিভিয়ারিটি অফ ইনফেকশনটা অনেকাংশেই কমে যায় এবং সেই আশা থেকেই আমরা ভাবছি আশা করি
যে আমরা যদি একটা হিউজ পপুলেশনকে, কারণ আমাদের দেশে যে ভ্যাকসিনেশনটা হয়েছে অনলি 2 to 3% অফ দ্য হোল পপুলেশন, এই মুহূর্তে মাত্র আমরা 1 কোটির কিছু উপরে হয়তো ভ্যাকসিন দিতে পেরেছি, এবং ডাবল ডোজ পেয়েছে শুধুমাত্র অ্যাবাউট 60 লাখ সম্ভবত। আপনি দেখেন একটা জিনিস, ঢাকার বাইরে যে এই মুহূর্তে মৃত্যুর যে হারটি আমরা দেখছি বা ইনফেকশনের যে হারটি দেখছি, সেটা কিন্তু একটা হিউজ পপুলেশন এখনো নট ভ্যাকসিনেটেড। তো ভ্যাকসিনেশনের পরেও যারা মারা যাচ্ছে তারা কিন্তু সত্যিকার অর্থেই বিভিন্ন রকম কোমরবিডিটিস নিয়ে আছেন। অধিকাংশই খুব অ্যাডভান্স এজ, জেরিয়াট্রিক বা সিনিয়র সিটিজেন্স, যারা প্রায় 70-80 বছর বয়সের। এদের মধ্যে আমরা দেখছি যে ভ্যাকসিনেশনের পরেও হয়তো ইমিউনিটি তেমনভাবে ডেভেলপ করেনি। কিন্তু এই ভ্যারিয়েন্টটি কিন্তু ইভেন শিশুদেরকেও, আপনি আশ্চর্য হবেন জানলে যে এই মুহূর্তে আমার হাসপাতালে একটি ফ্যামিলি ভর্তি আছে, বাবা মা এবং 20 দিনের বাচ্চা, মাত্র 20 দিন, 3 সপ্তাহ যার বয়স, তারও কিন্তু কোভিড পজিটিভ হয়েছে। সুতরাং এই ভ্যারিয়েন্টে কিন্তু বাচ্চাদেরও ইনফেক্টেড করছে। তবে সুখের কথা, বাচ্চাদের মৃত্যু হার অনেকই কম। আমি এখন পর্যন্ত শুনিনি আমার হাসপাতালে অ্যাটলিস্ট। কিন্তু এই ইনফেকশনটা যে ছড়াচ্ছে, এটা যে ভীষণভাবে কন্টাজিয়াস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের ভ্যাকসিন নিতেই হবে, এবং ভ্যাকসিনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটি তো কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। এবং সেদিন আমার এক ইন্ডিয়ান ডাক্তার বন্ধু বলছিলেন যে নাইম, দ্য অনলি থিং, দ্য বেস্ট প্রোটেকশন ইজ মাস্ক। কিন্তু জিল্লুর, এখনো দেখুন আমাদের ঢাকা শহরেই যদি আমরা ঘুরে বেড়াই, দেখি মানুষের মাস্ক কিন্তু আসল জায়গায়, ওয়েল ফিটেড মাস্ক ইজ ইম্পর্টেন্ট, নট অনলি মাস্ক, ওয়েল ফিটেড নেজাল অ্যান্ড মাউথ মাস্ক। এই মাস্ক যদি আমরা ওয়েল ফিটেড ভাবে ব্যবহার না করি, এটা যদি একটা অভ্যাসে পরিণত না করি, তাহলে কিন্তু আমরা শিগগিরই ভীষণ ভাবে বিপদে পড়ার একটি লক্ষণ দেখতে পাচ্ছি। আরেকটি জিনিস আমি আপনাকে বলি, আপনি যেটা বারবার বলছেন যে আজকে 29% আমরা পজিটিভ পাচ্ছি, এটা যদি 40% বা 50% হয় তাতে কি হবে? আপনি কি জানেন এই মুহূর্তে সেটা 50% হয়তো বা হয়ে আছে? আপনি খেয়াল করেছেন কিনা? এই মুহূর্তে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনতে পাই যে মারা গেছেন কোভিডে আক্রান্ত হয়ে, এবং কোভিড জাতীয় সিমটমে, কোভিডের সিমটম নিয়ে মারা গেছেন। এদেরকে কিন্তু আমরা টেস্ট করতে পারছি না। ঢাকা শহরের বাইরে অনেকগুলো জায়গাতেই দেখছি, এমনকি বড় বড় বিভাগীয় শহরগুলোতে আমরা দেখছি আর্টিফিশিয়াল মেশিন কাজ করছে না, বা কিটের অভাবে টেস্ট করা সম্ভব হচ্ছে না। সুতরাং আমরা এই মুহূর্তে যা টেস্ট করছি, এটাকে কিন্তু ফাইনাল ফিগার হিসেবে খুবই ধরে নেওয়াটাও অপ্রতুল পরীক্ষা। এবং আমরা জানি যে অনেক গ্রামে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে টেস্টের কোনো ফ্যাসিলিটিস নেই, করতে হলে জেলা শহরে যেতে হচ্ছে, একটা সময় ভাবা হয়েছিল যে গ্রামে গঞ্জে বোধহয় কোভিড যাবেই না, বা গ্রামে গঞ্জে কোভিডের দেখা মিলবে না। কিন্তু এখন কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেহেতু কোভিড চলে গিয়েছে, এবং সেখানে কিন্তু টেস্টের কোনো ফ্যাসিলিটিসই নাই। তার কারণ সেই কারণেই কিন্তু আমরা রিয়েল পিকচারটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যেই ফিগার আমরা পাচ্ছি তার চেয়ে 3 থেকে 5 গুণ যদি আমরা ধরে নেই, তাতেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। জি, ডক্টর হাসান মাহমুদ রেজা, এই যেটি প্রফেসর নাইম বলছেন যে রিয়েল ফিগারটা আমরা পাচ্ছি না, রিয়েল ফিগারটা পেলে মানে 3 থেকে 5 গুণ হয়তো এখন বেশি হবে চিত্রটা। আমি যদি রিয়েল ফিগার নাও ধরি, আমি যেটি বলছিলাম যে এটা 40-50 হলে কি দাঁড়াবে, আর উনি যেভাবে বলছেন তাতে তো আসলে সামলানো খুবই কঠিন। প্রিভেনশনের কথা বলা হচ্ছে, প্রিভেনশনটা কীভাবে হবে? আমরা কেন পারলাম না? এখন লকডাউন হচ্ছে, এই লকডাউন কতটা কার্যকর? কিছু কিছু ফ্যাক্টরি খোলা আছে, কিছু কিছু প্রতিষ্ঠান খোলা আছে। এই লকডাউনকে আসলে কি মনে হচ্ছে, কার্যকর হচ্ছে কিনা? কতদিন পর্যন্ত এটি কার্যকর লকডাউনটা রাখতে হবে? জীবন জীবিকার প্রশ্ন আছে, সামনে ঈদ আছে, সেটি একটি বড় প্রশ্ন। তো সব মিলিয়ে শুনতে চাই যে আপনার পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে। ডক্টর নাইম যে তথ্য দিলেন যে ডাবল ভ্যাকসিনেশনের পরেও রোগী মারা যাচ্ছে, এটি আসলে নতুন করে গবেষণার একটা জায়গা। আমাদের দেশে ঠিকমতো গবেষণা পরিচালিত হয় না অনেক ক্ষেত্রেই, আমাদের দেশের অনেক ডেটাই রিয়েল না। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা যে কোনো কাজ করতে গেলে যখন আমরা কিছু ডেটা কালেকশন করতে চাই, দেখা যায় যে রিয়েল ডেটার খুব অভাব। এবং ডক্টর সরদার নাইম ঠিকই বলেছেন যে আমাদের কাছে যেটা রিপোর্টেড হচ্ছে তার থেকে প্রকৃত চিত্র আরও ভয়াবহ। কিন্তু আপনার যে বিষয়টা বা শঙ্কার জায়গা, যে ঠিক আছে, হোয়াট এভার দ্য রিপোর্ট ইজ, আমাদের বর্তমান যে সংখ্যক রোগী আমরা দেখছি এর থেকেও তো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে যে না তা না। সুতরাং সেই বেশি সংখ্যক রোগী হলে কি হবে? সেই ক্ষেত্রে
সমস্যাটা অনেক বেশি হবে অবশ্যই, কারণ যেহেতু আমাদের এক্সিস্টিং সমস্ত ফ্যাসিলিটিসগুলো দিয়ে আমরা বর্তমান রোগীদেরকে ট্রিটমেন্ট এবং দেওয়ার যাচ্ছে চেষ্টা সেটা করছি এক্সস্টেড হয়ে যাচ্ছে, আমরা এবং দেখতেই এটা পাচ্ছি, জি, এটা শুনতেই এখন পাচ্ছি। শেষের দিকে। এরপরে যখন আরো 10% রোগী যদি বেড়ে যায় তখন কিন্তু অবশ্যই সমস্যা বাড়বে। এবং আমরা এটি দেখেন ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট, ডেল্টা প্লাসের কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। জি, এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট নিয়ে আমি আসছি। তার আগে যে কথাটা বলতে চাচ্ছি যে এরই মধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগও এই ওয়ার্নিং দিয়েছে, যদি রোগীর সংখ্যা আরো বেড়ে যায় তখন কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে যে হয়তো আমরা কোলাতে পারবো না, এবং সেই ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে যাবে এবং ওই পরিস্থিতিতে সংক্রমণটাও কিন্তু আসলে বেড়ে যায়, কারণ তখন আইসোলেশন, কোয়ারেন্টাইন কোনো কিছু আর আমরা মানতে পারি না, ফলে ক্রমাগতভাবে সংক্রমণ বাড়তে থাকে, এটা চেইন চলতে থাকে। তো এটা একটা বিষয়। আর আপনি ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কথা বলছেন, এইটি আরও বেশি শক্তিশালী এবং এটির সবচেয়ে ভয়ানক যে দিকটা সেটা হচ্ছে যে এই সমস্ত পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় যে অ্যান্টিবডি ট্রিটমেন্টটা দেওয়া হয়, এই ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে ওই অ্যান্টিবডিটাও ঠিকমতো দেহে কার্যকরী হয় না। তার মানে চিকিৎসা আরেকটা লেভেলে আমরা পিছিয়ে যাচ্ছি যখন ডেল্টা ভ্যারিয়েন্ট কাউকে ইনফেক্টেড করছে। তো এই জায়গাটা অনেক বেশি ভয়াবহ, কারণ ট্রিটমেন্টের যে অপশনগুলো আমরা এরই মধ্যে জেনেছি, যদিও এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দেয়া হয়নি, কিন্তু সিমটোম্যাটিক বা অভিজ্ঞতার আলোকে যে সমস্ত ট্রিটমেন্টগুলো চলছে তাতে অনেক পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। তো সেই যে আবার অনেক পেশেন্ট তো বুঝতেও পারছে না যে সে আক্রান্ত কিনা, অনেক রোগী বুঝতে পারে না, অনেক রোগী বুঝতে পারছে না এবং তাদের ভালো হয়ে মাধ্যমে যাচ্ছে। অন্যদের সংক্রমিত হচ্ছে, সে সে ভালো নিজে হয়ে ভালো যাচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু অন্যরা সংক্রমিত হতে পারে। এবং ডক্টর সর্দার নাইম যেটা বললেন যে কোমরবিডিটি যাদের আছে, বিশেষ করে বাংলাদেশের 60+ যারা আছেন, তারা এমন কেউই সম্ভবত নেই যে তাদের কোনো না কোনো কোমরবিডিটি নেই, সুতরাং তাদের বেলায় বিষয়টা আরো বেশি ভয়াবহ হতে পারে। তো এই জায়গাতে আমাদের সতর্ক থাকতে হবে। আর লকডাউন কখনোই একটা দীর্ঘস্থায়ী পদ্ধতি হইতে পারে না। আর বাংলাদেশের মতো দেশ, যেটা একটা ডেভেলপিং কান্ট্রি, যেখানে বেশিরভাগ লোককে প্রতিনিয়ত প্রতিদিন কাজে বেরোতে হয়, একটা বড় সংখ্যক লোককে, সুতরাং লকডাউন 7 দিন 14 দিন দেওয়াটাই অনেক বেশি কঠিন। এরই মধ্যে আপনি দেখবেন যে অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, বিশেষ করে যারা দিন আনে দিন খায় কিংবা ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, তারা কিন্তু কোনো অবস্থাতেই এই লকডাউনকে মেনে নিতে পারছে না। যদিও জীবনের প্রয়োজনে আমাদের অনেক শক্ত হতে হয় এবং সরকার এবার লকডাউনে গত 2-3 বারের তুলনায় একটু বেশি কঠোর হয়েছে, আমি মনে করি যে এটা ভালো। এবং আমাদের মানুষের যে সচেতনতার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আসলে এখনো পর্যন্ত আমরা ঠিক সেইভাবে রপ্ত করতে পারিনি। শহর ভিত্তিকও তাই দেখেন, এখন যখন রাস্তাতে আর্মি আছে তখন অনেকেই একটু একটু যে কোনোভাবে হয় একটু ভয় করে হলেও সে বেরোচ্ছে না, কিন্তু আর্মি যখন না থাকে তখন দেখা যায় লকডাউন করার পরেও সাধারণ মানুষ তেমন কোনো প্রয়োজন নেই, তারপরেও বেরিয়ে পড়েছে, ভালো লাগছে না বাসায় থাকতে এই অজুহাতে। আর যার সত্যি কাজ আছে তাকে তো বেরোতেই হবে। 100% লকডাউন সম্ভব না, কারণ মানুষের বিভিন্ন প্রয়োজন আছে, যে প্রয়োজনগুলো তাকে বাইরে যে মেটাতেই হয়। তো সেগুলোকে যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে কন্ট্রোল করতে পারতাম, তাহলে কিন্তু এই ইনফেকশনটা আমরা কমাতে পারতাম। আমরা এটা আশা করি না যে 100% লোক ঘরের মধ্যে বসে থাকবে, এটা হয় না। কলকারখানার কথা বলছেন আপনি, রেডিমেড গার্মেন্টসের কথা বলছেন। দেখেন বাংলাদেশের অর্থনীতি এই যখন কোভিডে সারা বিশ্বের অর্থনীতি নিচের দিকে, তখনও কিন্তু আমাদের জিডিপি গ্রোথ পজিটিভ। তো এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে প্রবাসীদের প্রেরিত অর্থ, এবং সেই সাথে এই যে রেডিমেড গার্মেন্টস থেকে একটা বড় ধরনের এক্সপোর্ট আমরা করে থাকি এবং ফরেন কারেন্সি আমরা নিয়ে আসি। হয়তো এই দুটোকে চালু রাখার কারণেই আমাদের এই অবস্থায় আমরা এসেছি। অন্যদিকে আমি আরেকটু এই প্রসঙ্গে বলতে চাই যে যারা প্রবাসী যারা কাজ করছে, প্রবাসে যারা কাজ করছে, তারা আমাদের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। আপনি খেয়াল করবেন যে গত কয়েকদিন এই বিদেশে যাবার জন্যে এই সমস্ত লোক কিভাবে সমস্যা মোকাবেলা করছে, তাদেরকে ভ্যাকসিনেট করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া অবশ্যই উচিত আমি মনে করি। তাদের জন্য রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বসে একটা সমাধান বের করতে পারত, এবং সেটা খুবই সম্ভব, কারণ এই সংখ্যা কোটি কোটি না, যে পরিমাণ লোক এখন তাদের ভ্যাকসিনের প্রয়োজন সেটা কিন্তু আমরা গুণে একটা দাঁড় করাতে পারি।
এবং আমাদের হাতে যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দিয়ে তাদেরকে ভ্যাকসিনেট করে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারি। কিন্তু দেখেন যে ব্যবস্থাপনার অভাব আছে, সমন্বয়ের অভাব আছে, সেই কারণে এই লোকগুলো একটা মানবেতর অবস্থার মধ্যে এখন জীবনযাপন করছে। আমরা প্রায় গণমাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি। সুতরাং আমি এখনো মনে করি যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের যে সমন্বয়টা, সেই সমন্বয়টা এখনো পর্যন্ত খুব ভালো করে হচ্ছে না বলেই আমাদের সমস্যা আরও দীর্ঘায়িত হচ্ছে। আর সচেতনতার জায়গাতে অবশ্যই জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। আপনি দেখেন যে এখন ইউএসএ খুব দ্রুত তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, হোয়ারাজ সেই দেশেও এখন 99% পিপল কিন্তু মাস্ক ব্যবহার করছে, যেটা ট্রাম্প প্রশাসন গ্রহণ করেনি, কিন্তু বাইডেন সেটা গ্রহণ করে সে সাকসেস দেখিয়েছে। ঠিক একইভাবে অন্য যে সমস্ত উন্নত দেশ আছে, সাকসেসটা মাস্ক এবং ভ্যাকসিনেশন দুটো মিলে। হ্যাঁ, তো ধনী দেশগুলোর অন্য একটা আচরণও আছে, সেটা আমি একটু সেটাও বলি যে তারা ভ্যাকসিন তৈরি করেছে, তারা তাদের নিজেদের জন্য ভ্যাকসিন মজুত করেছে। আপনি খেয়াল করেন যে যখন ওয়ার্ল্ড পপুলেশনের 20% পপুলেশনকে কিন্তু 1 ডোজ বা 2 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, উন্নত দেশগুলোতে কোনো কোনো দেশে 50 to 70% ভ্যাকসিনেশন হয়ে গেছে, 2টো ডোজই হয়ে গেছে। আবার যে লো ইনকাম কান্ট্রিজ, সেই সমস্ত দেশের পপুলেশনের ক্ষেত্রে মাত্র 2% ভ্যাকসিনেশন হয়েছে। সুতরাং এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটা তারা এখনও মেনটেন করছে, যেটা আমরা আশা করি নাই। কোভ্যাক্স তৈরি করা হয়েছিল সব দেশে যেন জনগণের অনুপাত অনুযায়ী যেন ভ্যাকসিনগুলো প্রোভাইড করা হয়, কিন্তু সেটাও ঠিক সেভাবে কার্যকরী হয়ে ওঠেনি। এখন যেহেতু তাদের প্রয়োজনটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, আমার মনে হয় যে এখন তারা লো ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, এদের প্রতি তারা এখন আরেকটু বেশি সচেতন হবে বা তাদের দয়া প্রদর্শন করবে। জি, ডক্টর সরদার নাইম, লকডাউন নিয়ে আপনি বলতে চাইছিলেন, সেটি একটু শুনতে চাই যে যে পদ্ধতিতে হচ্ছে সেটি কতটা কার্যকর। ভ্যাকসিনেশন নিয়ে প্রশ্ন আছে এবং অনেকেই অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়ে বসে আছেন, সেকেন্ড ডোজ কি হবে অনিশ্চিত। এখন তারা কি অন্য ভ্যাকসিন অন্য গ্রুপেরটা নেবেন কি নেবেন না, সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বা বক্তব্য আমরা শুনতে পাই। সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই এইসব সমস্যার সমাধান কি হবে। আচ্ছা, আমি লকডাউনে যাওয়ার আগে একটু ভ্যাকসিন নিয়ে কথা। আমরা জানি যে ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু আমাদের সরকার এবং সরকার প্রধান প্রথম থেকেই খুব ইন্টারেস্ট করেছেন এবং এবং আমাদের সরকারি লেভেল থেকে, যেহেতু ভ্যাকসিনটি এখন পর্যন্ত সরকার পুরোপুরি সরকার কন্ট্রোল করছে। আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, বিভিন্ন ডিজিজের ভ্যাকসিনেশনের জন্য কিন্তু প্রাইভেট সেক্টরকে সবসময় ইনভলভ করা হয়। আমরা অনেকবার বলেছি আমাদেরকে ইনভলভ করা হোক, হয়তো বা পলিসিগতভাবে এই মুহূর্তে তারা পারছেন না, কিন্তু আশা করি আমাদেরকে ইনভলভ করা হবে, মানে প্রাইভেট সেক্টর। তো যেমন দেখেন, গত বছর জুন মাসেই কিন্তু যখন সাইনোভ্যাকের সাথে একটি কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু কোনো এক কারণে ওই কো ফান্ডিং করা দরকার ট্রায়ালের ব্যাপারে সাইনোভ্যাকের, সেটা বাংলাদেশ রাজি হয়নি বলে আমাদের সেটি আর কার্যকর হয়নি। কিন্তু জুলাই মাসে কিন্তু আমাদেরই লোকাল একটি কোম্পানি, আপনারা জানেন যে গ্লোব বায়োটেক, এদের সে নিজেরাই প্রথমে সেটা ব্যানকোভিড হিসেবে তারা নাম দিয়ে আনছিলেন, পরে বঙ্গভ্যাক্স হিসেবে সেটার ট্রায়াল এবং দেশেই তৈরি করার ব্যাপারে যে চেষ্টা করেছেন, সেটাও একটু দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এতদিনে কিছুটা হয়তো এগিয়েছে, কিন্তু নট আপ টু দ্য মার্ক। আপনারা জানেন যে নভেম্বর নাগাদ আমরা খুব আশান্বিত ছিলাম যে ইন্ডিয়া থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকা বা কোভিশিল্ড আমরা পাবো এবং পর্যাপ্ত পরিমাণে পাবো, কিন্তু ইন্ডিয়া নিজেই বিপদে পড়ে যাওয়ার কারণে কিন্তু সেটি আমরা পাইনি। তারপরে কিন্তু এবছর এপ্রিল মে জুন এই সময়টা বিভিন্নভাবে সরকার চেষ্টা করে, আপনি প্রথমেই যেটা বলছিলেন যে ফাইজার, তারপরে মডার্না এবং সাইনোভ্যাক, এমনকি স্পুটনিক ভি, সবগুলো ভ্যাকসিনই আনার ব্যবস্থা হচ্ছে। তো মজার কথা হলো যে যেভাবে যতটুকুই হচ্ছে আমাদের জনসংখ্যার তুলনায় এটি অত্যন্ত অপ্রতুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে কোভ্যাক্স তৈরি করা হয়েছিল এবং কোভ্যাক্সের সাথে বাংলাদেশ জড়িত হয়েছিল, এবং কোভিড ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস এই গ্রুপের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ ভ্যাকসিন বাংলাদেশ পাওয়া উচিত ছিল সেটা আমরা পাইনি, যেটি রেজা খুব সুন্দরভাবে বলেছেন। এখন
ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প নাই, ভ্যাকসিন আমাদের দিতেই হবে। আমাদের দেশে হার্ড ইমিউনিটি একসময় আমরা যেটা ভেবেছিলাম যে যদি হার্ড ইমিউনিটি আমরা ডেভেলপ করতে পারি তাহলে সম্ভবত আমরা ন্যাচারাল একটি ইমিউনিটির মাধ্যমেই হয়তো এই কোভিডকে আমরা মোকাবেলা করতে পারবো। কিন্তু এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এবং কোনো সায়েন্টিস্ট স্পষ্টতই বলছেন যে বাংলাদেশে সম্ভবত হার্ড ইমিউনিটি সম্ভব না। কারণ হার্ড ইমিউনিটি পেতে হলে যে 70 to 75 or 80% মানুষকে ইনফেক্টেড হতে হয় ইন সাম ওয়ে অর আদার, সেখানেই কিন্তু আমাদের মৃত্যু বা মৃতের সংখ্যা অনেক অনেক বেড়ে যাওয়ার চান্স আছে। সুতরাং সেই হার্ড ইমিউনিটির দিকে আমরা না যে আমরা অবশ্যই ভ্যাকসিন এবং মাস্ক এবং স্বাস্থ্যবিদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্ক, এটি আমরা বারবারই বলছি, ওয়েল ফিটেড মাস্ক, যেটি আমাদেরকে বাঁচাতে পারে ইভেন আফটার ভ্যাকসিনেশন। এবং আমাদের প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন এই কথা যে আপনারা ভ্যাকসিনেটেড হওয়ার পরেও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। এইখানে যদি বলি যে আমরা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজের কথা, একটা বিরাট কনফিউশন আছে এখন যে কেউ যদি অ্যাস্ট্রাজেনিকার ফার্স্ট ডোজ নেয় সে কি অ্যাস্ট্রাজেনিকের সেকেন্ড ডোজ দিতে হবে নাকি সেকেন্ড ডোজ অন্য কোনোটি নিলেও কাজে লাগবে। একটি খুব আশার কথা, রিসেন্টলি প্রায় 600 পেশেন্টের উপরে একটি রিসার্চে দেখা গেছে যে সেকেন্ড ডোজ হিসেবে কিন্তু আমরা আলাদা একটি ভ্যাকসিনও নিতে পারি। আমরা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনিকা নেওয়ার পরেও যদি সেকেন্ড ডোজ ফাইজারটি নেওয়া হয় তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ, যেটাকে বলে মিক্স অ্যান্ড ম্যাচ কোভিড ভ্যাকসিন, এবং তারা বলছে এটা কিন্তু ট্রিগার করে পোটেন্ট ইমিউন রেসপন্সকে। এবং এরা বিশেষ করে 600 পিপলের উপরে যখন এটা করা হয়েছিল তারা দেখেছিল, রিসার্চই সেটা পাবলিশড হয়েছে অলরেডি, যে দিস ইমিউনিটি সিস্টেম অনেক অনেক বেশি স্ট্রঙ্গার হয়েছে। তো এটি একটি খুবই পজিটিভ কথা আমাদের মতো দেশগুলোর জন্য, এজন্য যে আমরা ঠিক কোন ভ্যাকসিন কতটা পাবো। এখন কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় কনফিউশন যেটা, যে আমি এখন যদি ফাইজারের একটি ভ্যাকসিন নেই তাহলে কি আমি ফাইজারের সেকেন্ড ডোজটা পাবো 2 মাস পরে? কারণ আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু হঠাৎ করে সেকেন্ড ডোজ না পেয়ে বন্ধ হয়ে গিয়েছিল একটি বিরাট জনসংখ্যা যারা সেকেন্ড ডোজ পাননি, এবং সেকেন্ড ডোজের জন্য তাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তাতে হয়েছে কি, প্রথম ডোজের পরে একটি পার্টিকুলার পিরিয়ডের মধ্যে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে যদি সেকেন্ড ডোজ না নেই তাহলে পুরো ভ্যাকসিনেশনটাই অকার্যকর হয়ে যেতে পারে। এই অবস্থায় মিক্স অ্যান্ড ম্যাচ যেটা পসিবল, যদি এটি এখনো ডিক্লেয়ার করেননি, কিছু কিছু রিসার্চের মাধ্যমে আসছে যে মিক্স অ্যান্ড ম্যাচ হয়তো পসিবল হবে, এবং আমাদের দেশেও সেই ব্যাপারটা এখনো সম্ভবত ডিক্লেয়ার হয়নি যে অ্যাস্ট্রাজেনিকা নেওয়ার পরে একজন ফাইজার নিতে পারবে সেকেন্ড ডোজ হিসাবে, অথবা মডার্না নেওয়ার পরে আরেকজন অ্যাস্ট্রাজেনিকা নিতে পারবে সেকেন্ড ডোজ হিসাবে। যদি এটা হয়ে যায় তাহলে একটি ভালো দিক। এখন আমি আপনার লকডাউনের ব্যাপারে আসি। লকডাউন cannot be a permanent solution বা permanent process to stop this কোভিড প্যান্ডেমিক। আমাদের দেশে মানুষের জীবন এবং জীবিকা, সারা পৃথিবীতেই জীবন এবং জীবিকা পাশাপাশি চলতে হবে। রেজা যেভাবে বললেন যে লকডাউন দিয়ে তো 100% মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব নয়। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই বেরিয়ে আসবে, এবং এই বেরিয়ে আসার সময় তাকে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যাপারে তো সতর্ক থাকতেই হবে। কিন্তু আমরা ওটাই ভুলে যাই যে আমি যখন বের হচ্ছি তখন আমাকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। যদি আজকের হিসাবেই বলি, যেমন এই যে লকডাউনে প্রায় 618 জন অ্যারেস্ট হয়েছেন, এবং প্রায় 400 বা 500টি গাড়ি থেকে 12 লক্ষ 13 লক্ষ টাকার মতো ফাইন করা হয়েছে, এবং ইভেন কিছু কিছু মানুষের কাছেও সরাসরি যারা বিনা কারণে রাস্তায় বেরিয়েছেন তাদের কাছ থেকে ফাইন করা হয়েছে, প্রায় 50-60 হাজার টাকার মতো আজকে এসছে। তো এই ফাইন করে বা গাড়ি আর্মি দিয়ে, র্যাব দিয়ে এবং পুলিশ দিয়ে যদি আমরা এই লকডাউন কন্টিনিউ করি, কতদিন আমরা করতে পারবো? আমরা হয়তো এখন 7 দিনের জন্য দিয়েছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে সামনে যে ঈদ, আপনার মনে আছে কিনা ঠিক গত ঈদের সময়ও যেই একটা হিউজ পপুলেশন আমাদের শহর থেকে গ্রামে যাওয়া এবং গ্রাম থেকে আবার শহরে ফেরা হয়েছিল, সেই কারণেই কিন্তু আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম যে আবার তৃতীয় ঢেউ খুব স্ট্রংলি আমাদের মাঝে আসবে, এবং তাই কিন্তু হয়েছে।
সুতরাং আমি বিশ্বাস করি সরকার এবং সরকারের নীতি নির্ধারকরা এই সামনের ঈদ অর্থাৎ ঈদুল আজহাকে টার্গেট করেই কিন্তু এই লকডাউনটা এখন দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি একদম ঈদ পর্যন্ত যদি এই লকডাউন না রাখা হয়, যদি আমরা আবার একটি ঈদ জীবন থেকে যদি চলে যায়, হ্যাঁ আমাদের অবশ্য একটি না কয়েকটি ঈদ জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আসলে বেঁচে থাকা। এই কথাটি আসলে মানুষকে বুঝতে হবে। একটি ঈদ না করলে মা বাবার সাথে বা গ্রামে দেশের বাড়িতে যে আত্মীয় স্বজনের সাথে না করলে কোনো ক্ষতি হবে না, কিন্তু একটি জীবন যদি এর জন্য চলে যায় সেটা বরং একটি ফ্যামিলির জন্য অনেক অনেক বড় ক্ষতি হবে। তো এই অবস্থায় আমি মনে করি লকডাউন একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের জন্য অবশ্যই দরকার। এবং এই ঈদ পর্যন্ত বিশেষ করে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু এ ধরনের প্যান্ডেমিক খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। ভারতে যেমন কুম্ভ মেলা এবং ঠিক ওই সময় তাদের ইলেকশন, এইসব পাবলিক গ্যাদারিং গুলোর জন্যই কিন্তু এতটা ভয়াবহ আকার ধারণ করেছিল ভারতের কোভিড সিচুয়েশন। তো আমি বিশ্বাস করি লকডাউন ফর অ্যানাদার 2-3 weeks maybe will have a big impact in controlling COVID pandemic, but at the same time স্বাস্থ্যবিধি বিশেষ করে মাস্ক এবং প্রপার মাস্ক, আমি অনেককেই খেয়াল করেছি একটি মাস্ক অনেকে ব্যবহার করছেন দিনের পর দিন, সেটি ধোয়ারও প্রয়োজন মনে করছেন না, সেটার একটা ক্লিনলিনেসের ব্যাপার আছে সেটাও করছেন না, যার জন্য কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস বা গ্রিন ফাঙ্গাস জাতীয় এই প্রবলেমগুলো হয়েছিল। মাস্ক কিন্তু যেটি মুখে থাকে সেটা একটি পরিষ্কার পরিচ্ছন্ন তারও ব্যাপার আছে। সুতরাং এই জিনিসগুলোর দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। স্বাস্থ্যবিধি মানার সাথে সাথে এবং সেগুলি প্রপারলি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই জিনিসটা যদি আমরা খেয়াল না করি, জনজীবনে যদি আমরা আমাদের অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে না আসি, এই অ্যাওয়ারনেসের যদি আমরা ক্রিয়েশন না হয়, আমাদের অভ্যাসের মধ্যে যদি আমরা নিয়ে না আসি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। কোভিড নিয়ে কিন্তু আমাদের আরো বেশ কিছুদিন থাকতে হবে বলে আমার বিশ্বাস। জি, আমি শুনছিলাম উনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি দু একটা বিষয় একটু সাপ্লিমেন্ট করতে চাই। মিক্স অ্যান্ড ম্যাচের যে বিষয়টি আপনি তুললেন যে আমরা প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে কিনা, তো ঠিকই বলেছেন। এবং আমি আরেকটু বলতে চাচ্ছি যে সম্প্রতি কানাডা, ইউকে এবং স্পেনে ছোট ছোট 3টা স্টাডি হয়েছে এবং সেই স্টাডির ফলাফল বেশ আশাব্যঞ্জক। অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রথম ডোজ নিয়েছে, পরবর্তীতে মডার্না অথবা ফাইজারের বায়োনটেক যে টিকাটি সেটি গ্রহণ করার পরে দেখা গেছে যে তাদের মধ্যে ইমিউনিটি ভালো ডেভেলপ করেছে এবং বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সুতরাং এই তথ্যটি হয়তো বর্তমানে আমাদের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে এক্সপার্ট কমিটি আছে তারা হয়তো এটা নিয়ে ভাবছে এবং এই ধরনের তথ্য যখন আমাদের কাছে থাকে তখন সিদ্ধান্ত নিতে সহজ হয়। আমরা মনে হয় যে অনেক বেশি ওয়েট না করে একটা ভালো সিদ্ধান্ত নিতেই পারি। আর তাছাড়া সম্প্রতি আরেকটি স্টাডি একটা তথ্য দিয়েছে। প্রথমে আমরা বলছিলাম যে 3 সপ্তাহ পরে দ্বিতীয় ভ্যাকসিন নিলে যে ইফেক্ট পাওয়া যায়, 3 মাস পরে নিলে বেশি ইফেক্ট পাওয়া যায়। তো এটি ঠিকই আছে অ্যান্টিবডির ক্ষেত্রে। খুব রিসেন্ট একটা স্টাডি শো করেছে যে 3 মাস পরে নিলে অ্যান্টিবডির পরিমাণ বাড়ে, কিন্তু সেখানে আরেকটা যে মেকানিজম আছে যেখানে ইমিউনিটি ডেভেলপ করে সেটাকে বলি আমরা সেল মিডিয়েটেড ইমিউনিটি, টি সেল বি সেলের মাধ্যমে সেটা বাড়ে। সেই ইমিউনিটিটা কিন্তু 3.6 টাইমস কমে যাচ্ছে। ওকে, তো এইটা একটা নতুন তথ্য। ফলে আমার মনে হয় আরেকটি তথ্য হচ্ছে যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি সাধারণত উইথ টাইম গ্র্যাজুয়ালি কিন্তু কমতে থাকে। সুতরাং আমাদের ওই টি সেল বি সেল ইমিউনিটি যদি ভালো রাখতে পারি, সেটি আমাদের লং লাস্টিং ইফেক্ট দিতে সহায়তা করবে। এই স্টাডির ভিত্তিতে বলা যায় যে আমাদের মনে হয় খুব বেশি আর ওয়েট না করে যদি অ্যাভেলেবল ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া যায়, এবং আমার মনে হয় এখন সম্ভব, বিশেষ করে আমাদের হাতে এখন মডার্নার ভ্যাকসিন আছে। আমি একটা জিনিসই ফোকাস করতে চাই যে মডার্না, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার বায়োনটেক এই 3টি ভ্যাকসিনে কিন্তু মডার্ন টেকনোলজি ব্যবহার করেছে। একটাতে এমআরএনএ করেছে, একটাতে ভেক্টর ভ্যাকসিন ব্যবহার করেছে, ডিএনএ ব্যবহার করেছে। কিন্তু অন্যদিকে চাইনিজ যে ভ্যাকসিনটা আমাদের সাইনোফার্মের ভ্যাকসিন, সেটি আসলে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। তো আমি যদি ক্লাসিফাই করি তাহলে দুটো একটু আলাদা হয়ে যায়। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা একটু কনভেনশনাল মেথডে তৈরি করা, কিন্তু ফাইজার বায়োনটেক, অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্নার ভ্যাকসিন এই 3টে মোটামুটি মডার্ন টেকনোলজি ইউজ করেছে। সুতরাং এই 3টার মধ্যে যদি মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়, আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে, এবং এখন যে ফলাফল আমাদের হাতে আছে তাতে সেটা বলা যায়।
হার্ড ইমিউনিটির কথা বলছিলেন আপনি, দেখেন একটু আগে আমরা কিন্তু একটা তথ্য পেলাম যারা দুটো ভ্যাকসিন নিয়েছে তারাও আবার ইনফেক্টেড হয়েছে। তো হার্ড ইমিউনিটির একটা বড় মানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে যারা ভ্যাকসিনেটেড হবে তারা কিন্তু আর ইনফেক্টেড হবে না। এটি যদি সত্যি হয় তাহলে হার্ড ইমিউনিটি সম্ভব, কারণ ততদিনে কি হচ্ছে, আমি 80% পপুলেশনকে ভ্যাকসিনেট করব, তার জন্য আমার একটা সময় লাগছে, 6 মাস 1 বছর সময় লাগবে। সেই সময়ের মধ্যে যদি আবার রিইনফেকশন শুরু হয়ে যায় তাহলে তো হার্ড ইমিউনিটির প্রশ্নই আসে না। সুতরাং এই কোভিড-19 বেলায় আমরা কিন্তু দুই রকম ভাবতে শুরু করেছি যে আদৌ কেউই এটার হার্ড ইমিউনিটি অ্যাটেইন করতে পারবে কিনা, আর অ্যাটেইন যদি করতে হয় তাহলে অতি অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম পপুলেশনকে কিন্তু ভ্যাকসিনেট করতে হয়, যেটা এখন আমরা করতে পারছি না। কারণ আমাদের পপুলেশন, আমরা যদি সব ধরনের হিসাব নিকাশ করি, যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে আশা দিচ্ছেন যে 7 কোটি ভ্যাকসিন পাবো আমরা আপনার জনসন অ্যান্ড জনসনের, কিন্তু সেটি যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ নিশ্চিত হতে পারছি না। আর 7 কোটি পেলেই সব কিছু হয়ে যাচ্ছে না, আমাদের দরকার 26 কোটি ভ্যাকসিন। সুতরাং এই বছরে হয়তো আমরা অল্প কিছু সংখ্যক ভ্যাকসিন পাবো, আর আগামী বছর হয়তো পুরোটাই আমাদের লাগবে ভ্যাকসিন পেতে। তবে আমি ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী এ কারণেই যে এখন 8টি ভ্যাকসিন কিন্তু একেবারে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, 9টি ভ্যাকসিন এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে, এবং আরও 32টা ভ্যাকসিন লার্জ স্কেলে হিউম্যান ট্রায়ালে চলছে। সুতরাং এখান থেকে আরও কিছু ভ্যাকসিন আসবে বলে আমার বিশ্বাস। সুতরাং ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু খুব দ্রুতই বেড়ে যাবে, এবং বিজনেস বলেন আর মানুষের প্রয়োজন বলেন, যাই বলেন না কেন, সেই ক্ষেত্রে ভ্যাকসিনের প্রয়োজন হবে, এবং কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে পাওয়া বাংলাদেশ যাবে। নিজে উৎপাদনে না গেলে আসলে চাহিদা আপনি ভালো বলেছেন, সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে অলরেডি আমরা জানি যে স্পুটনিক ভি এবং চাইনিজ ভ্যাকসিনের ওই টেকনোলজি আমাদের এখানে এনে আমাদের দেশীয় কোম্পানি সেটা উৎপাদন করবে, এরকম কথা কিন্তু আমরা শুনছি। কিন্তু সেটা এখনো দেখেন 2 মাস হয়ে গেল, আমরা কিন্তু শুধু শুনেই যাচ্ছি। আমাদের ইমিডিয়েট একটা সিদ্ধান্তে আসা দরকার, কারণ সিদ্ধান্ত নেবার পরেও সেটাকে বাস্তবায়ন করে প্রোডাক্ট হাতে পেতে আমাদের কিন্তু সময় লাগবে, সেটা 6 মাস 8 মাস সময় লাগতে পারে। সুতরাং এই কাজটা যদি দ্রুত না করতে পারি তাহলে ওই কোনো দিনই হয়তো দেখা যাবে যে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারছি না, বরং অন্যদের কাছ থেকে সবসময় প্রকিওর করতে চাচ্ছি। সর্দার নাইম আরেকটা কথা বলেছিলেন, গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা সম্পর্কে আমি মোটামুটি যতটুকু স্টাডি করেছি তাতে দেখা গেছে যে তাদের একটাই সমস্যা মোটামুটিভাবে, সেটা হলো যে তারা তাদের যে হিউম্যান ট্রায়ালের আগের যে স্টেপসগুলো আছে, যেগুলো একেবারে অবধারিত একের পর এক করে আসতে হয়, সেই স্টেপসের একটা পর্যায়ে এসে তারা আর আগাতে পারছে না। সেই ফ্যাসিলিটিসটা বাংলাদেশে নাই, এটা বাইরে থেকে করিয়ে আনতে হয়। অর্থাৎ তারা যে মাইসের উপর যে স্টাডি করেছে সেটি রেজাল্ট ভালো, সেই ফলাফলটা আবার দেখতে হয় নন হিউম্যান প্রাইমেটের উপর, যেটা মানকি বা শিম্পাঞ্জির উপর করতে হয়। আমাদের দেশে এই সুযোগটা নেই, তবে পার্শ্ববর্তী কয়েকটা দেশে আছে, এটা সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, ইন্ডিয়াতে আছে। আমি যতটুকু শুনেছি এই কোম্পানিটা এই দেরিতে হলেও তারা এই এক্সপেরিমেন্টটা করার জন্য যোগাযোগ করছে। তবে এই এক্সপেরিমেন্ট যতক্ষণ না হচ্ছে এবং সেখান থেকে যদি ভালো ফলাফল আমরা না পাই, তাহলে কোনো অবস্থাতে এই ধরনের ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করা যুক্তিসঙ্গত হবে না, অন্তত বিজ্ঞান সেটিকে সাপোর্ট করবে না। তো সেই জায়গাতেও কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ভ্যাকসিন নিজেদের দেশে তৈরি করার যে বিষয়টি, সেটি যেমন সরকারি এবং বেসরকারি দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ দেখেন, ভ্যাকসিন হলো প্রিভেন্টিভ মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিনের জন্য বাংলাদেশে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, মোস্টলি দে আর প্রডিউসিং ফিনিশড ফর্মুলেশন, যেগুলো বাজারে দিলেই বিক্রি হয়ে যাবে, মানুষের ট্রিটমেন্টের জন্য লাগতেছে, আর এটা হলো প্রিভেন্টিভ কাজে লাগবে। সুতরাং এখানে তারা অনেক বেশি অর্থ লগ্নি করে সেখান থেকে বিজনেস করবে এরকম হয়তো খুব বেশি ভাবছেন না, কারণ তাদের বিজনেস করার আরও ভালো ভালো জায়গা রয়ে গেছে। আমরা বিদেশে রপ্তানি করছি আমাদের ওষুধ, সেখান থেকে আমাদের ভালো বিজনেস হচ্ছে, দেশের একটা বড় মার্কেট আছে, সেখানে ভালো বিজনেস হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কিছু ইনসেন্টিভ দিয়ে সরকার যদি তাদের সাথে বসে এবং দুই পক্ষ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কাজটা করে, তাহলে মনে হয় দ্রুত সময়ের মধ্যে এটি মানে হতে পারে, আমার সেরকমই মনে হয়। জি, প্রফেসর সর্দার নাইম, আমি জাস্ট আমরা শেষের দিকে চলে এসেছি, আমি একটু বুঝতে চাই যে আমাদের প্রাইভেট সেক্টর আসলে কতটা সাপোর্ট দিতে পারবে এই সামনের দিনের যে সংকট আমরা দেখতে পাচ্ছি। এবং প্রাইভেট সেক্টরের বিরুদ্ধে চিরাচরিত অভিযোগ আছে আমাদের, জানেন যে আপনারা প্রচুর অর্থ ব্যয় করতে হয় প্রাইভেট সেক্টরের মানে সাপোর্ট নিতে গেলে। তো সেই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে।
আহ, আহ, ধন্যবাদ জিল্লুর। এই কথাটি যেখানেই বসি সেখানেই জবাব দিতে হয়। আসলে প্রাইভেট সেক্টর যে খুব বেশি আহ, ব্যয়বহুল বা প্রাইভেট সেক্টরের চিকিৎসা নেওয়াটা ব্যয়বহুল, সেই ব্যাপারটা আহ, শতভাগ সত্যি নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্যয়বহুল কোনো কোনো জায়গায়, কিন্তু আসলে আমরা যেমন জানি যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আমরা আমাদের কোভিড আক্রান্ত রোগীরা যেখানেই চিকিৎসা নিচ্ছেন না কিন্তু তার পিছনে কিন্তু খরচ হচ্ছে। তো একটি খরচ সেটি হয়তো সরকার করছে আমাদেরই ট্যাক্সের পয়সায়, সেটি চোখে দেখা যায় না, কিন্তু যখন সেই রোগীটি প্রাইভেট সেক্টরে চিকিৎসা নিতে যায় তখন সরাসরি সেই হাসপাতালকে সেটি পে করতে হয় নিজের পকেট, আউট অফ পকেট। সেই জন্যই সেটি মানুষের গায়ে লাগে। বাট এই একটি একটি ব্যাপার আমরা সবাই জানি যে প্রাইভেট সেক্টর যে কোভিডে খুব বেশি ব্যবসা করার উদ্দেশ্যে বেশি নিচ্ছে তা নয়, কারণ কোভিড চিকিৎসা অ্যাজ এ হোল ব্যয়বহুল। সেজন্যই কিন্তু আমি বারবার একটা জিনিস এমফ্যাসিস দিই, প্রাইভেট সেক্টর হোক সরকারি সেক্টর হোক, সবাই মিলে যদি চিকিৎসা করি তবুও যে হারে ইনফেকশন হচ্ছে সেটা চিকিৎসা দেওয়া আমাদের জন্য সম্ভব নয়। চিকিৎসার আগেই চিকিৎসা পর্যন্ত যেন আসতে না হয় সেই ব্যাপারগুলো, যেমন কোনো কোনো জিনিস আমি একটু বলতে চাই, যেমন সাইন অ্যান্ড সিমটম আমাদের ইন দ্য মিন টাইম কিন্তু সাধারণ মানুষও বুঝে গিয়েছে যে কি ধরনের সাইন সিমটম হলে আমি কোভিড আক্রান্ত কিনা সেটা বুঝতে পারবো। খুব আর্লি যদি চিকিৎসা নেওয়া যায়, চিকিৎসা অর্থাৎ আর্লি যদি সেটা আমরা বুঝতে পারি, যেমন এখন আমরা দেখছি রিসেন্টলি যে খুব কমন সিমটম যেগুলো মাথা ব্যথা, জ্বর, ড্রাই কাফ, টায়ার্ডনেস, এগুলো হলেই কিন্তু, এবং লেস কমন যেগুলো সারা শরীরে ব্যথা, সোর থ্রোট বা ডায়রিয়া, এ ধরনের কমপ্লেনগুলো আছে, কনজাংটিভাইটিস, এগুলো যখন আমরা দেখি তখনই রোগীদের খুব আর্লি স্টেজে যদি রোগীরা হাসপাতালে যায় বা টেস্ট করে তাহলে কিন্তু সে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অথবা সেই আইসিইউতে এন্ড আপ করতে হয় না। যখন একটি রোগী, আমরা এই কথা অনেকবার বলেছি যে আইসিইউতে যদি একটি রোগীকে ঢুকতে হয় তাহলে কিন্তু এই 20-25 দিন আইসিইউতে থেকে, আপনি বললেন যে যারা এখন মারা যাচ্ছেন তারা কিন্তু ইনফেক্টেড হয়েছেন প্রায় 3-4 সপ্তাহ আগে। সুতরাং এই সময়টা তারা যখন হাসপাতালে গিয়েছেন তাদেরকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা হোক বা আইসিইউ হোক যেখানে দেওয়া হয়েছে, আইসিইউর খরচ তো অত্যন্ত বেশি এমনিতে, এবং কোভিড আইসিইউর খরচ এবং কিছু কিছু মেডিসিন কোভিডের অত্যন্ত ব্যয়বহুল ঔষধ, সেগুলো কিন্তু সরকার যখন দেন, সরকার চেষ্টা করেন বিনা পয়সায় দিতে তার রোগীদেরকে সরকারের কোভিড হাসপাতালগুলোতে, কিন্তু যখন প্রাইভেট হসপিটাল তার চিকিৎসা হয় সেটি কিন্তু রোগীকে পয়সা দিয়েই কিনতে হয়। তাই এখানে এই ব্যাপারটি যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে আর প্রাইভেট সেক্টরকে দোষারোপ করে দূরে সরিয়ে রাখার কোনো অর্থ হয় না। যেমন প্রথম আমরা খেয়াল করেছিলাম প্রাইভেট সেক্টরকে, এই কোভিড নিয়ে যেন প্রাইভেট সেক্টর ব্যবসা করতে না পারে সেরকম একটা প্রচেষ্টায় শুধুমাত্র সরকারি চিকিৎসা দিবেন এরকম ধারণা করেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে প্রাইভেট সেক্টর এদেশের প্রায় 2/3 স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে তাদেরকে ছাড়া এই কোভিড মোকাবেলা সম্ভব নয়। পরে সরকার নিজেই আমাদেরকে যখন পারমিশন দিলেন 50 বেড এবং ততোর্ধ্ব যে বেড সম্বলিত হাসপাতালগুলোতে কোভিড চিকিৎসা অবশ্যই দিতে হবে, তখন কিন্তু আমরা মাঠে নামলাম এবং চিকিৎসার ক্ষেত্রে, কোভিড চিকিৎসার ক্ষেত্রে হাহাকার অনেকটাই কমে আসলো। কিন্তু এখন আমি যে জিনিসটাতে খুব বেশি এমফাসিস দিচ্ছি যে প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু হিউজ নাম্বার অফ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা আইসিইউ বেডের সংখ্যা বাড়িয়ে এই কোভিড চিকিৎসা দেওয়া সম্ভব না, এটা সরকারের জন্য সম্ভব না। এবং আমি বিশ্বাস করি অক্সিজেন, আপনি যতই সরকার বলুক না কেন আমাদের পর্যাপ্ত অক্সিজেন আছে, পর্যাপ্ত আসলে কতটা থাকলে পর্যাপ্ত হয় সেই হিসাব কিন্তু আসলে কারো কাছেই নেই। সুতরাং এই মুহূর্তে কিন্তু আমরা ঢাকার বাইরেও জেলা শহরগুলোতে দেখছি যেখানে ক্লেম করা হয়েছিল পর্যাপ্ত ব্যবস্থা আছে আমাদের, পর্যাপ্ত প্রিপারেশন আছে আমাদের, পর্যাপ্ত অক্সিজেন আছে আমাদের, পর্যাপ্ত হাইফ্লো ন্যাজাল ক্যানুলা আছে, কিন্তু এখন আমরা দেখছি সেই কথাই আমাকে রিপিট হচ্ছে যে কতটা থাকলে পর্যাপ্ত হবে এই বিশাল জনগোষ্ঠীর, এই বিশাল বাংলাদেশের এই 170 মিলিয়ন বা 180 মিলিয়ন পপুলেশনের জন্য, এবং তাদের যদি একটা বিরাট অংশ ইনফেক্টেড হয় তাহলে কিন্তু এখানে প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টর কোনো সেক্টরই স্বাস্থ্যসেবা দিতে সম্ভব হবে না। তখন পুরোটাই ভেঙে পড়বে, যে কথাটা শুরুতেই যে আপনি বলেছিলেন
যে কোনো স্বাস্থ্য ব্যবস্থাই এ ধরনের প্যান্ডেমিককে মোকাবেলা করার জন্য পর্যাপ্ত নয়। এবং আমি বিশ্বাস করি যে কোনোভাবেই হোক এই কোভিডকে স্টপ করাটাই আমাদের একমাত্র উপায়। ভ্যাকসিন এবং স্বাস্থ্যবিধি, ভ্যাকসিন অ্যান্ড মাস্ক এবং প্রপার মাস্ক, ধন্যবাদ। ওয়েল ফিটেড মাস্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেভিং আওয়ারসেলভস, সেভ ডক্টর আওয়ারসেলভস। হাসান মাহমুদ রেজা, হ্যাঁ, জি, আমি মনে হয় একটা দিকে একটু সচেতনতা, একটু ছোট করে আমরা শেষের দিকে জাস্ট একটু অ্যাওয়ারনেসের বিষয়টা আমি একটু গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি যে গ্রামের মানুষ সহজে বুঝতে চায় না। গত এক বছরেও কিন্তু গ্রামের মানুষকে আমরা খুব বেশি বোঝাতে পারিনি। শহরে কিছুটা পরিবর্তন এসেছে অবশ্যই, মাস্ক ব্যবহার অনেক বেড়েছে, কিন্তু এখনও গ্রামের মানুষ সেটা ব্যবহার করছে না। কিন্তু এই মুহূর্তে গ্রামাঞ্চলে ছড়িয়ে গেছে, হিউজ পরিমাণ কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং গ্রামের মানুষের জন্য আমাদের এখন যে তথ্য সেটা হচ্ছে জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে স্বাস্থ্যের যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যারা কাজ করছে তাদেরকে একটু কাজ করতে হবে। যাদের এই সামান্য সর্দি, জ্বর, কাশি হচ্ছে, তারা ভাবছে এটা সামান্য ব্যাপার, প্যারাসিটামল খেলে আগেও যেত, এখনও যাচ্ছে। তারা প্যারাসিটামল খাচ্ছে কিন্তু কোনো রেমেডি হচ্ছে না, এবং এরকম 2 দিন 3 দিন পর তাদের হঠাৎ করেই অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব বেশি নেমে যাচ্ছে। দ্রুত হসপিটালে যাওয়ার চেষ্টা করছে, হসপিটালে যাওয়ার পথেই মারা যাচ্ছে কিংবা যেয়ে মারা যাচ্ছে। তো এই জায়গাতে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে, অর্থাৎ এই ধরনের সর্দি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা এরকম হলে তারা যেন আর দেরি না করে, দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবে। এটি আমার একটি বড় সাজেশন, আমাদের এখন সেটা করতে হবে। আর যেহেতু এখন অন্যান্য জেলা এবং উপজেলা পর্যায়ে অনেক বেশি পেশেন্ট পাওয়া যাচ্ছে, তাদের ট্রিটমেন্টের জন্য আমাদের যথেষ্ট পরিমাণ, ডক্টর সরদার নাইম ঠিকই বলেছেন যে পর্যাপ্ত, যথেষ্ট এর মানে কি আসলে আমরা এখনো বুঝতে পারছি না। তবে এখন যে পরিমাণ সরবরাহ করছি তার থেকে কয়েক গুণ বেশি অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা এখনই তৈরি করতে হবে। যেখানে কন্টিনিউয়াস সাপ্লাইয়ের ব্যবস্থা আছে সেখানে দেখতে হবে যেন কন্টিনিউয়াস সাপ্লাই অফ অক্সিজেনটা এনশিওর্ড হয়। যেখানে সেটা নাই সেখানে সিলিন্ডারে যত বেশি করে অক্সিজেন সরবরাহ করা যেতে পারে সেটিকেও খুব গুরুত্বের সাথে আমাদেরকে ভাবতে হবে। সম্প্রতি কোনো কোনো হাসপাতালে ওষুধেরও সংকট দেখা গেছে। তো এই ওষুধের সাপ্লাইটাও আমার মনে হয় সরকারকে ভালো করে দেখতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। তাদেরকে সাথে নিয়ে এই সমস্ত হাসপাতালগুলোকে যথেষ্ট পরিমাণে ঔষধের সরবরাহ করতে হবে। শেষে সরকারি এবং বেসরকারি এই দুটো সেক্টরকে এক হয়ে যদি মোকাবেলা আমরা করতে পারি তাহলে হয়তো আমরা মিনিমাইজ করতে পারবো। এবং ফাইনালি যে স্বাস্থ্যবিধি কিংবা মাস্ক পরা, এটির কোনো বিকল্প নেই, এবং আমার মনে হয় যে এটি একটি স্বাভাবিক সহজাত একটা অভ্যাসে আমাদের পরিণত করতে হবে। তা না হলে হয়তো কখনোই বলাটা ঠিক হবে না, হয়তো অতি দ্রুত সময়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না। সুতরাং আমাদের জনগণ, আমরা যারা একটু সচেতন, আমরা যারা একটু অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে আমাদের পাশের বাড়ির বা পাশের যে ব্যক্তি আছে তাকে একটু অ্যাওয়্যার করে দেয়া যে এখন তার কি করা উচিত এবং কি করা না করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ভ্যাকসিনেশনের ব্যাপারে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। ডক্টর নাইম আর কিছু যোগ করবেন? জাস্ট 30 হ্যাঁ, সেকেন্ড। না, আমি যেটা বলছিলাম সেটি হলো যে এই যে স্বাস্থ্যবিধির কথা বলছি, এটি কিন্তু আমরা একটি স্বাস্থ্যবিধির কালচারে পরিণত করতে হবে আমাদের আগামী কয়েক বছরের জন্য। এবং আমি কিন্তু এই ব্যাপারটাতে সত্যি খুব উদ্বিগ্ন। এই যে গ্রামে গঞ্জের মানুষ কিন্তু একটা সময় ভেবেই বসেছিল যে এটি গ্রামের রোগ নয়, এটি শুধুমাত্র শহরের রোগ এবং বড় লোকের রোগ, গরিব মানুষ এতে আক্রান্ত হবে না। এই ভুল ধারণা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা মাঠে বন্দরে কাজ করেন, যারা দিনমজুর হিসেবে আছেন, আমি দেখছি ইদানিং টেলিভিশনগুলোতে অবশ্যই আমরা দেখতে পাই যে ঢাকা শহরের বাইরে কিন্তু একটি পার্টিকুলার ক্লাস যাদের মনে হয়েছিল যে একটা ন্যাচারাল ইমিউনিটি আছে, তারাও কিন্তু এখন আক্রান্ত হচ্ছেন। ইভেন স্লাম ডুয়েলার্সরা যদি আমাদের ঢাকা শহরে এভাবে আক্রান্ত হতে শুরু করে তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়বে। অ্যাটলিস্ট কোভিডকে আমরা মোকাবেলা করতে পারবো না। সুতরাং আমাদের কালচারের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের স্বাস্থ্যবিধি, মাস্ক এবং হাত ধোয়ার অভ্যাস। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সরদার নাইম, ডক্টর হাসান মাহমুদ রেজা আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে। দ্বিতীয় ঢেউয়ের দ্বিতীয় ধাপ চলছে এবং পরিস্থিতিটা কোনো অবস্থাতেই আশাব্যঞ্জক নয়। এখন ব্যবস্থা কী হবে, কতটা পর্যাপ্ত হবে সেই হিসেব নিকাশও করবার সময় নেই বা সুযোগও নেই। আসলে কতটা হলে আমাদের পর্যাপ্ত হবে, কারণ আমরা জানি না সামনে কি আছে। দুজনই বলেছেন যে অনেক রকমের ঔষধের সংকট আছে, অক্সিজেনের সংকট আছে, আইসিইউর সংকট, বেডের সংকট, হসপিটালের সংকট। এগুলো মোকাবেলা করবার জন্যে
যে পরিমাণ প্রস্তুতি আমাদের দরকার ছিল এগুলো এই সংকট মোকাবেলার জন্য, সেই প্রস্তুতিটা আমরা অনেকবার সুযোগ পেয়েও আসলে নেইনি বা কাজে লাগাতে পারিনি। আমরা প্রতিবারই মনে করেছি এই বোধহয় আমরা ভালো হয়ে গেলাম, আমাদের একটু কোভিড আর স্পর্শ করতে পারবে না, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। কাজেই এখন যেটি দরকার সেটি হচ্ছে যে প্রিভেনশনের দিকে মনোযোগ দেওয়া দরকার, এবং তার জন্য ওনাদের পরামর্শ হচ্ছে যে লকডাউন যেটি চলছে সেটি 2-3 সপ্তাহের কঠোরতম লকডাউন করতে হবে। আসলে এর কোনো বিকল্প নেই। ঈদ আসবে, ঈদ যাবে, ঈদ আমরা বহুবার পাবো, কিন্তু তার আগে বাঁচতে হবে। বাঁচলেই আসলে ঈদ করা, ঈদের আনন্দটা উপভোগ করা যাবে। শুধু নিচে বাঁচলে না, অন্যকেও বাঁচতে দিতে হবে। এবং তার জন্য ওনারা মনে করেন যে আমাদের কালচারের, জীবন আচরণের সংস্কৃতি যেটি আছে, হেলথ কালচারে অনেক ব্যাপক পরিবর্তন আনতে হবে। কারণ কোভিডের সঙ্গে হয়তো আমাদের আরও অনেক দিন বসবাস করতে হবে, কিন্তু এটিকে কতটা সীমার মাঝে রেখে সেটা আমরা করতে পারবো। তার জন্য ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই ওনারা বলছেন, এবং সরকারকে এই চেষ্টাটা আমরা শুরু করেছিলাম ভালো, কিন্তু মাঝখানে পুরো পরিস্থিতিটাকে লেজে গোবরে করে ফেলেছি। কাজেই এর থেকে বের করে নিয়ে আসতে হবে সরকারকে, এবং যে কোনোভাবে যে উপায়ে হোক, প্রধানমন্ত্রী আশ্বস্ত অবস্থা সংসদে করেছেন, টিকার ব্যবস্থা করতে হবে এবং সবাইকে টিকা নিতে হবে। একটা সংকট আছে, কিছু ব্যক্তি একটা টিকা নিয়ে বসে আছেন, দ্বিতীয় ডোজ নিতে পারবেন না, সেখানে ওনারা মিক্স অ্যান্ড ম্যাচের পদ্ধতিতে যাবার কথা বলেছেন। তবে সেটা কতটা শেষ পর্যন্ত কার্যকর হবে সেটি অবশ্য টেকনিক্যাল কমিটি যারা আছেন তাদের উপরে ছেড়ে দিয়েছেন, তারা খতিয়ে দেখবে। মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই, এটাকে প্রাথমিক ভ্যাকসিন হিসেবে বিবেচনা করতে হবে। তবে ওয়েল ফিটেড মাস্ক কোনো ফ্যাশনের অংশ না, যে আপনি নাক খোলা রাখলেন, মুখ খোলা রাখলেন, থুতনির এখানটাতে রাখলেন, এরকম না। এবং অনেকে মাস্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, যারা একই মাস্ক বারবার ব্যবহার করেন সেটিকে কীভাবে ক্লিন রাখতে হবে, ধুয়ে পড়তে হবে, সেই বিষয়ে ওনারা বলছিলেন। এবং হাত ধোয়ার অভ্যাস, পারস্পরিক দূরত্ব বজায় রাখার অভ্যাসটা আসলে আমাদেরকে এখন চালু করতে হবে যতদিন না কোভিড থেকে আমরা মুক্ত হচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।